নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। একটি প্রশ্ন প্রথমেই আজকের পর্বের শুরুতে আমরা আপনাদের কাছে জানতে চাই। কি প্রশ্ন? যখনই আমাদের কোনো বিপদ হয় কিংবা আমরা কোনো বিপদের সম্মুখীন হই, ফেস করি, সেটা যে কোনো ধরনের বিপদ হতে পারে, মানে মেডিকেল বিপদ, ফিনান্সিয়াল বিপদ বাদ দিয়ে বলছি, কিংবা কোনো অপরাধ হয়, কোনো সমস্যায় পড়েন, কিংবা ধরুন রাস্তায় এমন কিছু ঘটনা ঘটলো যেগুলো আপনি নিজে হ্যান্ডেল করতে পারবেন না, কি করবেন তখন? প্রথম কি আসে? পুলিশকে বলবো, কিংবা পুলিশকে কমপ্লেন করব, কিংবা পুলিশকে জানাবো, সে ডায়েরি করি, এফআইআর করি, যাই করি জানাবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের ওপর আস্থা কি মানুষজনের আছে? আপনাদের কি আছে? কেন এই কথা বলছি? কারণ শাসক দলের নেতা নেত্রীরা যে ভাষায় কথা বলছেন পুলিশের বড় বড় অফিসারদের সঙ্গে, সেটা টেলিকাস্ট অন এয়ার করা যাবে না। এমন এমন ল্যাঙ্গুয়েজ, এমন এমন পরিশোধিত, একদম রিফাইন্ড ভাষা আছে। তাহলে শাসক দলের দাসত্ব করতে 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 কোন লেভেলে চলে গেছে পুলিশ? এটা কিন্তু আপনাদের প্রশ্ন। অনেকে আপনারা কমেন্ট করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন আমাদের এপিসোডে, পুলিশ ছাড়া শাসক দল জিততে পারবে না, যেই ক্ষমতায় থাক। আমি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আমি সেই দলকেই বলছি, সেই সরকারকে বলছি। তাহলে পুলিশের ভূমিকা কি হতে যাচ্ছে? 26 ভোট, পুলিশ ছাড়া কি সরকার থাকতে পারবে, জিততে পারবে? আমাদের আজকের পর্ব পুলিশের রোল নিয়ে, খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের আপনাদের জানা দরকার। আমাদের সঙ্গে আছেন আপনাদের খুব পরিচিত প্রাক্তন পুলিশ কর্তা অনিল কুমার জানা। অনিল দা, আপনাকে ট্রাইব টিভি বাংলা স্টুডিও স্বাগত, এবং তার সাথে নীতি নির্ণয় আর দুর্নীতি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে বলি, আপনি 2012 সালে রিটায়ার করেছেন। 2012 জানুয়ারি। আর আজকে আমরা যখন অনুষ্ঠান করছি 2025, 13 বছর, 13.5 বছর প্রায়। কি চেঞ্জেস দেখছেন? চেঞ্জ তো ওভারঅল হয়েছে, চেঞ্জ যে হয়নি তা নয়। অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে 2011 মে থেকে। পুলিশের চেঞ্জ হয়েছে, পুলিশের চরিত্র পাল্টেছে, ল অ্যান্ড অর্ডারের পজিশন পাল্টেছে, হয়েছে অনেক কিছু হচ্ছে। ইলেকশন মেশিনারি যেভাবে ব্যবহার হচ্ছে সেটাও আমরা দেখছি। আমরাও তো ইলেকশন করিয়েছি। 78-এ শ্যামপুকুর থানায় প্র্যাকটিক্যাল ট্রেনিং অবস্থায় আমি ইলেকশন করিয়েছি। তার লাস্ট 2011 মে মাসে করেছি সাউথে, এসি সাউথ হিসেবে। এন্টার টালিগঞ্জ রোডটা আমার ওপর দায়িত্ব ছিল। বেশ, আমাদের দায়িত্ব ছিল, আমরা যত ইলেকশন ডিউটি বিভিন্ন হোক, মানে কর্পোরেশন ইলেকশন হোক, বিধানসভার হোক বা লোকসভার হোক, আমাদের দায়িত্ব ছিল আমরা এইটুকুই এনফোর্স করতাম যাতে মানুষ ভোটটা দিতে পারে। বেশ বেশ। কে কাকে দেবে সেটা আমাদের দেখার দরকার নেই, কাউকে পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব ছিল না। আমাদের দায়িত্ব ছিল মানুষ ভোটটা যাতে দিতে পারে। এখন এই যেটা অভিযোগগুলো উঠছে, তখন তো আমাদের কেউ আঙুল তুলে বলতে পারেনি। আজকে যারা রয়েছেন, বারবার অন্য চ্যানেলে বলেছি, আজকে যারা এমপি, এমএলএ, বড় চেয়ারম্যান, কাউন্সিলর, অনেকে আছেন, নেতা আছেন শাসক দলের, তারা তখন অপোজিশনে ছিলেন, বিরোধী দলে ছিলেন। আমাদের সময় থানায় কি কোনো রেপ হয়নি, মার্ডার হয়নি, ডাকাতি হয়নি? সবই হয়েছে। তখন যে একদম ক্রাইম ফ্রি ছিল তা তো নয়, কিন্তু কোনো দিন এসে থানা ঘেরাও করে বলেনি এই কেস সিবিআইকে দিতে হবে, এই কেস অমুককে দিতে হবে, এই কেস এই থানায় রাখা চলবে না। কেননা ওদের ভরসা ছিল, ওদের বিশ্বাস ছিল যে যা করার করবে, এবং আমরা করেও দিয়েছি। শাসক দলের বিরুদ্ধে মামলা লিখেছে, কেস এন্ডেড ইন কনভিকশন। রাইট। তো অসুবিধা কী হয়েছে? তার জন্য আমাদের কেউ থানায় ঢুকে গালাগালিও দেয়নি, থানায় টেবিলও ভাঙচুর করেনি, আমাদের কোনো অফিসারকে টেবিলের তলায় লুকোতেও হয়নি। না না অনিল, আপনি যেভাবে বলছেন এইগুলো আগে হয়নি, আপনি যখন আপনার টেনিওরে হয়নি। কিন্তু আমার প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই দিন আর আজকে আপনাদের ডিপার্টমেন্টের ওপর আস্থা নেই তো? মানুষজন পুলিশের নাম শুনলে আগে একটা আস্থা অর্জন করতো, পুলিশকে কমপ্লেন করেছি, পুলিশ অ্যাকশন নেবে। কোথায় আজকে সেই দিন অনিল দা? এর জন্য তাহলে গলদটা কোথায়? গলদ হয়েছে প্রথম সেই যেদিন
ভবানীপুরে জগদ্ধাত্রী পুজোর দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আসামিদের ছাড়িয়ে নিয়েছেন। আমরা সেটাও যদি বাদ দিই, ঠিক আছে, উনি তখন নতুন নতুন মুখ্যমন্ত্রী পাড়ার ছেলে ধরা পড়েছিল, তখনই বুঝে গেলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি কতটা আছে সেটা বোঝা গেছিল। কিন্তু সবচেয়ে খারাপ জিনিস যেটা হয়েছিল, হরিমোহন ঘোষ কলেজ ইলেকশনে আমাদের এএসআই তাপস চৌধুরী খুন হয়েছিলেন, এবং সেই রাত্রে তৎকালীন নগরপাল ছিলেন মাননীয় শ্রী আর.কে পচনন্দা আইপিএস। মানে উনি যেহেতু ওর পুলিশি সত্তাটা ঠিকই ছিল, যাই করুন, আমার ডিসিও ছিলেন উনি, আমি দেখেছি, আপরাইট লোক। উনি কেসটা লেখার জন্য ওভারনাইট ট্রান্সফার হয়ে গেল, ট্রান্সফার করা হলো নিজের সিকিউরিটিতে। এটা তো পোস্টিং হতেই পারে, এটা সো ভিন্ডিকটিভ পোস্টিং যে রোজ ওনাকে স্যালুট করতে হবে সিকিউরিটি। ওনাদেরও তো আইপিএস অফিসার, ওনাদের তো পরিচিতি আছে। প্রত্যেক আইপিএস অফিসার এমনি হয় না, লেখাপড়া না শিখে চিফ মিনিস্টার হওয়া যায়, পঞ্চায়েত প্রধান হওয়া যায়, বড়ো চেয়ারম্যান হওয়া যায়, সভাধিপতি হওয়া যায়। লেখাপড়া না শিখে পুলিশের আইএস দারোগা দূরের কথা, আইপিএস তো দূরের কথা, কনস্টেবল হওয়া যায় না। কাজে হয়ে যায়, তারা যোগাযোগ উনি জয়েনই করলেন না। বঙ্কিমচন্দ্রের বাজা মুখে 5 পয়জার মেনে চলে গেলেন দিল্লি, ডিজি আইটিবিপি হয়ে রিটায়ার করলেন। কি হয়েছে? এখন পুলিশ আজকে যেটা বলছে এই জিনিস হয়েছে, এখনো দিনে তো লোকে নগেন্দ্র ত্রিপাঠী আইপিএস শ্রী নগেন্দ্র উনি তো মুখের উপর বলতে পেরেছেন, আপনি কিছু আর বলেছেন পছন্দ হয়নি, বলে দিয়েছেন আমি উর্দিতে দাগ লাগাতে পারবো না। কি হয়েছে? ম্যাডাম দময়ন্তী সেন পার্ক স্ট্রিটের রেপকানের একটা কিছু বলেছেন যেটা ওনার পছন্দ হয়নি, সি ওয়াজ ট্রান্সফার্ড। ওনার যে ওই রকম একজন ডাইনামিক অফিসার, আমার ডিসিও ছিলেন উনি সেন্ট্রালে, সার্ভিসটা পাবলিক পেল না, পাবলিক সার্ভিস পেল না, তো কী হচ্ছে? ওনার কী আছে? ওনার মাইনে আটকাতে পারবে, ওনার যে ফেসিলিটিস আটকাতে পারবে? কিচ্ছু করতে পারবে না। আইপিএস অফিসার যারা সিনিয়র আছেন বা আইএস অফিসার, তারা যদি একটু শক্ত 30% যদি সেই শক্ত হয়ে যায়, তাহলে এরা তখন উল্টে এই কথা বলে, তখন গালাগালি দেবার আগে 3 বার না। কিন্তু অনিল, আমার প্রশ্ন হলো এই আস্থাটা গেল কেন? মানে আগে আপনারা যখন দায়িত্বে ছিলেন তখন যে সরকার ছিল, তারপর দিন বদলালো, সরকার পরিবর্তন হলো, সরকারের পলিসি পরিবর্তন হলো, কিন্তু আস্থাটা চলে গেল কেন? কি একটা জিনিস এখন হয়েছে, আজকে যারা সরকারে রয়েছেন, যেটা বললাম একটু আগে, এমএলএ এমপি, এরা যখন অপোজিশন, এরা যখন ধরুন থানায় আসতো বা কোনো দরকারে বললে, হয়তো 5টা বললো, আমরা বললাম তো এইগুলো করা যাবে, এটা করা যাবে না, করে দিতাম। তাদের ঢুকলে কোনো অসুবিধা হতো না, তার মধ্যে কথা শুনতাম। এখন তো যদি বিরোধী দলের কেউ গিয়ে শোনে, তার সঙ্গে কথা বলে, তাহলেই যে ওই যে এখন সিভিক ভলেন্টিয়ার যে কতগুলো দিয়েছে, সব খবর পৌঁছে দেয়, তখন তাকে আমাদের কোনো কৈফিয়ত দিতে হয়নি। তখন তার যে শাসক দল ছিল, তার তো অনেক অর্গানাইজ, তারা তো খবর রাখতো সে কী করছে না করছে। আমাকে কোনোদিন বলেনি আপনি কেউ মুখে দালালি করছেন না করছেন। এখন যদি আপনার যদি বিরোধী দলের লোকেদের সঙ্গে বেশি এন্টারটেন করে, আমরা নতুন জিনিস দেখছি। বিরোধী দলের মিছিল আছে, তাকে আটকাবে যখন রাস্তায়, লোকে পুজোর আগে রাস্তা তৈরি করে, রাস্তায় লোহার বিম পোতে নেট লাগাচ্ছেন, তাদের আটকাবার জন্য পুলিশ মানে বোনাফাইড ট্রেন প্যাসেঞ্জার তাদেরকে স্টেশনে গিয়ে ধরে আনছে। রাইট রাইট। তো নতুন জিনিস দেখছি, এসব কি আছে? অনিলদা, আমি যেটা নেক্সট যাব, এত ভুরি অভিযোগ সাধারণ মানুষ করছেন, বিশেষ করে আমি নাম বলছি না, শাসক দলের একজন নেতা যেভাবে আপনাদের অফিসারের সাথে কথা বলেছে, যে ভাষায় কথা বলেছে, সে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মানে এই সাহস, এই স্পর্ধা, এই টেনেসিটি কোথা থেকে পায়? বুঝতে পারছি আপনি যার কথা বলছেন। দেখুন, এটা যে আইসি বোলপুর লিটন হালদারকে বলেছে তা নয়, এটা সমগ্র পুলিশ সমাজকে। আমি তাই আপনাকে জিজ্ঞেস করলাম, সমস্ত পুলিশ সমাজের মুখে এটা থাপ্পড় মেরে দেখিয়ে দিয়ে যে তোমরা কি। পুলিশ যদি নিজে রিয়াক্ট না করে, পুলিশের সাহস পায় কোত্থেকে? আজকে পুলিশ সেই অফিসারের মোবাইল সিজ করেছে, একদমই ভাইরাস, কিন্তু যে বলেছে তার মোবাইলটা সিজ করার সাহস দেখাতে। এই কোন দেশের আইন? এখন বলছে না, এখন কোনো জায়গায় আমি ইন্টারভিউতে দেখলাম কোঅপারেট করেছে, সেই জন্য করিনি। এই কথা আমি বলেছি, এই কথা একই জিনিস বলছি। এই কথা যদি বিরোধী দলের কোনো নেতা শাসক দলের মন্ত্রীকে বলে এবং কোঅপারেট করে, তাহলে এই কথা বলবে তো? মাঝরাত্রে গিয়ে একজন আইনজীবী কৌস্তব বাগচি
লার্নেড অ্যাডভোকেট যাকে Right, বলা হয়, right, right. রাজবাড়িতে তুলে নিয়ে এসে থানায় কেস লিখছেন। একজন রিটায়ার্ড আইজি আইপিএস যদিও প্রমোটে, উনি এখন নেই আমাদের মধ্যে, যেভাবে হেনস্থা হয়েছে আমি তো ভাবতে পারি না। পুলিশ রেগুলেশন ক্যালকাটা তোমার চ্যাপ্টার 2 রেগুলেশন 7 এবং 8-এ 7-এ টুয়ার্ডস পাবলিক কী ব্যবহার করবে বলা আছে, এবং রেগুলেশন 8-এ বলা আছে যে কীভাবে রিটায়ার্ড লোকের সঙ্গে ব্যবহার করবে। রাইট। আর পুলিশ এখন এইরকম হয়ে গেছে। পুলিশ যদি নিজের শির দ্বারা সোজা না রাখতে পারে, এটাই হলো সব থেকে বড় কথা। এই আরজি করার সময় এই শব্দ কিন্তু দেখো, শুনেছিলাম। আমি একটা কথা বলছি, এগুলো না শাসক দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে নিজের স্লেটটা পরিষ্কার রাখতে হয়। রাইট। তার নিজের স্লেটটা যদি পরিষ্কার থাকলে নিজের শির দ্বারাটা সোজা থাকে, তাহলে এই ধরনের কথা বলার আগে ওরা 3 বার চিন্তা করে একে বললে আমার কি কনসিকুয়েন্স হবে। দেখো, থানায় ঢুকে ভাঙচুর হতে পারে, একটা মব ডোরা ওসি নেই করে দিল, ঠিক আছে। থানায় ওসির ঘর ভাঙচুর করবে, তারপরে গিয়ে সে বাড়িতে গিয়ে ঘুমোবে? আমরা তো ভাবতেই পারি না। আজ না অভিযোগে একটা অভিযুক্তকে ধরতে গেলে চিন্তা করতে পারছো, ডিজি এডিজি লেভেলের পদমর্যাদার লোককে যেতে হচ্ছে, যেটা দারোগার কাজ। তাহলে হোয়াট ফর দ্য সাব ইন্সপেক্টর, আইসি, এসডিপিও, এসপি আর দেয়ার রাখা দরকার কি আছে? আমরা সাব ইন্সপেক্টর এনকাউন্টার হয়েছে তখন বেঙ্গল পুলিশ এলাকায় দুটোই, তখন কসবা আমাদের ছিল না। আমার ব্যাচমেট অনিল কর এবং প্রতাপ মিত্র এখন আমাদের মধ্যে নেই, পরের ব্যাচে হরিণঘাটে এনকাউন্টার হয়েছে। কোনো অসুবিধা তো, সাব ইন্সপেক্টর আমরা। এখন একজন ডিজি লেভেলে পুলিশটাকে কোথায় নামিয়ে দিয়েছেন পুলিশের। না, একদমই। এবং এটা সব থেকে বড় জিনিস, মানুষের মনে, মানুষের সামনে কিন্তু সম্মান তো ছেড়ে দিন, আস্থাই চলে যাচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম। অর্থাৎ পুলিশের কাছে গেলে হেল্প পাবো, সাহায্য পাবো, সুরক্ষিত ফিল করব, এই ফিলিংটাই চলে যাচ্ছে। এটা দেখো, ম্যান টু ম্যান ভিড় করে। আমার যদি মোহ না থাকে, আমার যদি চেয়ারের মোহ না থাকে, তখন আমি ওই বোল্ডিং কাজ করি। আমরা শাসক দলের বিরুদ্ধে মামলা লিখেছি, মার্ডার কেস লিখে দিয়েছি, কী অসুবিধা হয়েছে? হ্যাঁ, পরের দিন দুজন এসছে, জানতে চেয়েছেন ঘটনা, জানবার অধিকার আছে। 50 সিআরপিসি আছে, এখন বিএনএসএসে কী হয়েছে আমি জানি না, তো তাতেও এখন হলে আপনি করতে পারতেন এটা? দেখো, আমি পরিস্থিতি অনুযায়ী আমি হলে করতে যাম, তখন আমার ওপরওয়ালারা যারা ছিলেন তারা কিন্তু কোনোদিন বলেননি। তারা হয়তো ফোন করে, শাসক দলের বিরুদ্ধে মামলা হয়েছে, ফোন করে জানেন কি হয়েছে। ঠিক না স্যার, এই হয়েছে। অনেক সময় ফোন, এমন লোক ধরা পড়েছে আমার, আমি বুঝতে পারছি বিরাট ক্যাচ আছে, অনেক প্রভাব আছে, আমাকে বললো কনস্টেবল স্যার এই বলছে, না তুমি পারবে না, আমি আনবো। চলে এলো, ফোন এসছে, হ্যাঁ স্যার এই হয়েছে, আমাদের ওপর বলেনি কেন কিছু হয় না, অন্য ইনস্ট্রাকশন দিলেন। কোনোদিন এই জিনিস বলেননি কেন ধরেছেন, এক্ষুনি ছেড়ে দিন মুখ। আমাদের সৌভাগ্য, মাননীয় মন্ত্রী তৎকালীন নাম জিজ্ঞেস করানো হয়েছে, উত্তরটা পছন্দ হয়নি। আমার নামে কমপ্লেন সিপি ছিলেন শ্রী দীনেশ চন্দ্র বাজপেয়ী আইপিএস। রাইট। উনি জিজ্ঞেস করে আনলাম, স্যার এই ব্যাপারটা ফিসি মনে হচ্ছে, ফরেন্সিক করিয়ে দিলাম। ফরেন্সিক এক্সামিনেশন রিপোর্ট আমার ফেভারেট, আমি যা বলেছি। উনি জয়েন্ট স্পিকে দিয়ে এনকোয়ারি করালেন, উনিও বললেন তুমি তো ঠিকই করেছো। ফরেন্সিক রিপোর্ট আমার ফেভারে এলো। আমি যখন বললাম যে স্যার, আনলাম স্যার এই তো মুশকিল, বলে ঠিক আছে, কিচ্ছু নেই। পরে ইউ আর সো এডুকেটেড, সো জেন্টেলম্যান, পরে নিজের লোককেই, দলের লোককেই বকেছেন, চাতা বলেছেন তোমরা আমাকে মিথ্যে। দিস ওয়াজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এমন নয় যে আজকে এই কথা বলেছে, ধরে আনার পরে তারপরে পুলিশ সাহস পাচ্ছে না। আজকে যে অফিসার, যে তদন্তকারী অফিসার এটা সিজ করেছে রিটার্ন হালদারের মোবাইল, দুদিন পরে তো ওই অফিসারকেও বলবে, তখন ও কোথায় আজকে ভাবছে ওকে বলেছে আমাকে বলেনি, ওকে বলবে, কি অসুবিধা ছিল। বেশ, অনিল, আমরা একটু মহেশতলা মুর্শিদাবাদের দিকে যদি আমরা, আপনারা প্রত্যেকে জানেন মহেশতলায় যা হয়েছে, মুর্শিদাবাদে যা হয়েছে, সেখানে পুলিশের ভূমিকা কি ছিল এই নিয়েও কিন্তু অনেক মানুষজন, আপনাদের মনে প্রশ্ন আছে। অনিলদা, আমি দুটো প্রশ্ন করব পাশাপাশি। প্রথম, মহেশতলা মুর্শিদাবাদে পুলিশের রোল, এবং সেই পুলিশ চাকরিহারা শিক্ষকদের লাথি মারছে, লাথি এবং লাঠি। তার ভেতর থেকে 3 জন আমাদের এই অনুষ্ঠানে এসছেন, সেই লিঙ্ক বোধ আপনাকে আমি দিয়েছিলাম। তারা বলছেন যে পুলিশের থেকে এই অমানবিক মুখ আমরা কোনো দিন আশা করিনি। বলুন। দেখো, কসবায় যে চাকরিহারা শিক্ষকদের উপর যেটা হয়েছে,
এটা আমার মনে হয় প্রত্যেক শুভবুদ্ধ সম্পন্ন মানুষই একমাত্র পার্টির দালাল ছাড়া প্রত্যেকে এটাকে কন্ডেম করবেন। এবং সম্ভবত এডিজি ল অ্যান্ড অর্ডারও পরের বারে বলে দিয়েছেন, অর্ডার দিয়েছেন যে শিক্ষাগত পর্যন্ত লাঠিচার্জ না হয়। প্র্যাকটিক্যাল লোক, অনেক দিন কাজ করেছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, ঠিকই বলেছেন। এটা পছন্দ করেনি কেউ, এই বিশেষ করে লাথি মারা শিক্ষকদের। সে শিক্ষকদের কোনো দোষ নেই, ওদের দোষে তো চাকরি যায়নি, ওরা তো চুরি করে চাকরি, ওরা চুরি করেছে বলে তাদের চাকরি যায়নি। চুরি করে জন্য লোক, চুরি করে জন্য লোক বেআইনিভাবে, তোমরা অবৈধ বলে, মানে ওরা বলে বৈধ অবৈধ, আমি না অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে এদের চাকরি চলে গেছে। যারা ওদের যে কারণে ঢুকিয়েছে তো সবাই বুঝতে পারছে। আপনি বলেন প্রমাণ কোথায়? প্রমাণ তো বোঝাই যাচ্ছে। একজন 50 কোটি টাকা, লোকের 50 টাকা পড়ে গেলে লোকে খোঁজে, 50 কোটি টাকা শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়িতে পাওয়া গেছে, সবাই দেখেছে। তো এখন এই যে জিনিস হয়েছে তাদের জন্য সেই 5,000 6,000 বাঁচাতে গিয়েই বাকি 15-16 হাজারের চাকরি চলে গেল। এটা তো এই রাজ্যেই সম্ভব না। ওদের বাঁচাতে হবে, ওদের না বাঁচালে তো পাড়ায় কেউ থাকতে পারবে না। ওরা তো বাড়ি দিয়ে টাকা চাইবে, আর টাকা চাইলে তখন তো ধরা পড়লে তখন তো পাড়ায় কেউ থাকতে পারবে না। তারা তো বলে দেবে টাকাটা কাকে দিয়েছে। টাকাটা তো কেউ একা খায়নি। যেমন রায়গঞ্জে হয়েছে, পুরো ফ্যামিলিকে পিটাচ্ছে, এটাও ঠিক না। ফ্যামিলিকে পেটানো ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, শিক্ষকদের মারছে, এখন করা যাবে কি? এখন পুলিশ এখন যদি অতিরিক্ত, পুলিশকে কেউ বলেনি তুমি শিক্ষকদের লাঠি মারো, প্রতি লোক অতি উৎসাহী হয়ে যদি এইগুলো করে, লাঠি পেটা করে, আর সেই বীরত্ব ফিউজ হয়ে গেল মহেশতলায়, মার খেলো। দেখো আর্মিতে কি হয়, যখন কেউ হেরে যায়, পিছিয়ে আসে, পিছিয়ে আসাটা একটা আর্ট, সেটাকে বলে স্কিলফুল রিট্রিট। হয়তো মহেশতলা আউট নাম্বার্ড হয়ে গেছে, প্রথম দিকে হয়ে যেতে পারে আউট নাম্বার্ড হয়ে গেছে, পিছিয়ে, তারপরে তো রিইনফোর্সমেন্টে পেটাতে পারতো, কাউন্টার অ্যাটাকে যেতে পারতো। কেন দেখে যা একটা ছবিতে মনে হলো পুলিশকে যেন কেউ আটকে রেখেছে। সবচেয়ে মজার জিনিস দেখলাম যে মহিলা হোমগার্ড, তার মাথায় লেগেছে, সে অফিসারের সার্জেন্টের বুকে লেগেছে, রক্ত আছে, সে বলতে পারছে না কারা মেরেছে। মহেশতলা ইনসিডেন্ট বলছেন? মহেশতলায়। এবং সবচেয়ে মজা হলো যারা গেছেন তারা সিনিয়র অফিসার প্রত্যেকে জানে, রিইনফোর্সমেন্টে গিয়ে সামনে থেকে ঢাল পার্টিকে সামনে দিয়ে, আমরা তো ফেস করিনি তা নয়, আমাদের সিনিয়র অফিসার যারা তারাও ফেস করে, তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, তারা কলকাতায় সব ফেস করেছেন, রাজ্যেও ফেস করেছেন। ঢাল পার্টিকে সামনে রেখে পেছন থেকে টিয়ার গ্যাস চার্জ করতো, টিয়ার গ্যাস চার্জ করতেন, তারপর হতো টিয়ার গ্যাসে না করলে গুলি চলতো গুলি। কী হয়েছে? এর আগে তো হয়নি, মমিনপুরেই মেরে হয়ে একটা মিছিল নিয়ে হয়েছিল কয়েক বছর আগে, ইকবালপুর থানার একজন অফিসার, লেডি অফিসার, গুলি চালিয়েছিল, 5 জন মারা গিয়েছিল, সম্ভবত 2006 বা 2007 হবে। ওরা 5 জন মারা গিয়েছিল, বডি রেখে তার নাটকবাজি আরম্ভ করেছিল। তখন অ্যাডমিশনটা শক্ত ছিল। আমরা গিয়ে পরের দিন ভোরবেলা গেলাম এআরএস থেকে, গিয়ে দেখি বডি ঘরের মধ্যে রেখে দিয়েছে বরফ দিয়ে। কী হয়েছে? বডি তুলে বের করে দেওয়া হলো, বুঝিয়ে বলে দিয়ে বডি পোস্টমর্টম হয়ে গেল। মিছিল যাওয়া নিয়ে চলতো, ইট ওয়াজ আন্ডার কন্ট্রোল। থানা ভাঙতে গেছে, থানা জ্বালিয়ে দিত। না, পুলিশের দুটো রূপ তারা দেখা যাচ্ছে অনেকটা। এক, যে পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে, আর সেই পুলিশ লাঠি মারছে। কালিয়াগঞ্জে কি হলো, একটি মহিলা অর্ধনগ্ন বডি, মৃত সরানো নিয়ে এমনভাবে সরিয়েছে, মানুষ খেপে গিয়েছে, তালা করে যে লোকের বাড়ির খাটের তলায় পুলিশ লুকিয়েছে। মাননীয় সেটা সকলে কন্ডেম করেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ওইভাবে সরানোটা অপোজ করেছেন, কন্ডেম করেছেন। কিন্তু একটা কথা বলে যে আপনারা কি বালা পড়েছিলেন, পরের দিন গিয়ে সেই বাড়ির একজন আত্মীয় বেড়াতে এসেছিল, তাকে গুলি করে দিবে। এই জিনিস যদি অপোজিশনে থাকতেন আর কি মাননীয় মুখ্যমন্ত্রী, সরকার নাচিয়ে দিত, পুরো কলকাতা নাচিয়ে। না, সেটা তো আমরা জানি, প্রত্যেকেই দেখেছি। মিজানুর রহমান তো না পুলিশ কাস্টডি মারা গেছে, না পুলিশ মেরেছে, অ্যাক্সিডেন্ট না সুইসাইড, কিছু বোঝায়নি। কমিশনার অফ পুলিশ ওয়াজ ট্রান্সফার্ড অন দি ভেরি অসপিশিয়াস ডে অফ ষষ্ঠী। রাইট। তার ফল এখন ওই পাপের ফল এখন হচ্ছে, উনি যা দেখিয়েছেন তার ফল। মিসিং ডায়েরি হচ্ছে, ডেড বডি পায়, তার জন্য কমিশনার বদলি। একজন রাজ্যগর নিয়ে কমিশনার গেছেন, আমি ঠিক ওইখানে আসতাম আপনাকে। উনি আমার ডিসি ছিলেন, মানুষ ভালো, বুকিশ মানুষ, পড়াশোনা করা, আইপিএস হবার পরেও পড়াশোনা করেছেন, ভেরি সিম্প্যাথেটিক টু সাবঅর্ডিনেট। কিন্তু অনেক সিনিয়র আইএএসের কী অবস্থা, সিনিয়র আইপিএসদের কী বদনাম হয়েছে।
যারাই ওনার অপকর্ম থেকে বাঁচাতে গেছে তার প্রত্যেকের গায়ে স্টিগমা লেগেছে। এটা কি ওদের পাওনা ছিল? হয়েছে। কিন্তু অনিলদা একটা জিনিস আমি এমনকি দেখুন ওনার বাঁচাতে গিয়ে আজকে শুধু আইএস আইপিএস এর মুশকিল, হোম সেক্রেটারির 20,000 টাকা ফাইন হয়েছে, জানেন দারোগার 2 লাখ টাকা ফাইন হয়েছে ফলস কেস করানোর জন্য। আজকে শুধু তাই না, আইএস আইপিএস কেন, অ্যাডমিশন কেন, মানে আমার মনে হয় পুরীর ইতিহাসে হয়নি ওনার এতে এসে পুরোই দৈতাপতি সাসপেন্ড হয়ে গেছে। দৈতাপতিকে কোনটা সত্যি কথা বলেছেন? এখানে বলেছেন ওখানকার মানে বেঁচে যাওয়া কাঠ দিয়ে মূর্তি বানানো হয়েছে, ওখানে বলছেন না আমি ওটা বলিনি, আমি এটা এখান থেকে অন্য কাঠে হয়েছে। একটা তো সত্যি। হি হ্যাজ বিন প্লেসড আন্ডার সাসপেনশন। কাজেই শুধু পুলিশকে কেন বলছো? পুলিশ আইএস আইপিএস কেন? একজন আইএস অফিসারের দিল্লি কলকাতা দৌড়তে হবে, টাকা দিয়ে রেখে দেবেন, ওর আজীবন হয়তো যতদিন থাকবেন হয়তো ওনাকে নানান পদে রেখে দিয়ে মোটা মাইনে দিয়ে দেবেন। আরে মাইনেটাই সব, সারা জীবন চাকরি করলাম একটা মানে উইদাউট এনি স্টিগমা একটা রিটায়ারমেন্ট হবে না? হচ্ছে, দিস ইজ গোয়িং অন। বেশ, ওকে অনিলদা, আবার একটু টাফ কোয়েশ্চেন করি। অনেক ভোট ম্যানেজার থাকে, শাসক দল যে দল রুলিং থাকে, অনেক ভোট ম্যানেজারদের আবার আপনাদের ম্যানেজ করে চলতে হয় নাকি? আমি জানি না ভোট ম্যানেজার কাদের বলে, যারা ইউনিয়ন করে বা অ্যাসোসিয়েশন করে তারা হয়তো কিছু জানে। আমি পোস্টাল ব্যালটে ভোট দিতাম না, নাহলে না, মানে বিরোধীরা প্রায় বলে থাকেন যে এই পাড়ার দাদা মোস্তান আর কি অ্যান্টি সোশ্যাল, তারা নাকি আপনাদের ডিপার্টমেন্টের মানুষজন অর্থাৎ পুলিশকে তারাই নাকি ম্যানেজ করে। না না, এরকম কোনো আমি আর দেখিনি, আমাদের ম্যানেজ কেউ করেও নি। 2011 পর্যন্ত আমি ডিউটি করেছি, বললাম 2000। না, আমি এখনকার কথা বলছি। এখনকার শেখ শাহজাহান এরকম অনেক নাম আছে। শাহজাহান ফাজান এগুলো কোনো ধরনের ক্রিমিনালই না, শাসক দলের মাথা আছে হাত আছে বলে এর কোনো নাকি করেছে, বেড়ে গেছে। এই যে অনুব্রতের কি শাসক দলের ওই যে বলেছেন শাসক আশীর্বাদ আছে তাই, এরা কোনো ক্রিমিনাল নাকি? ক্রিমিনাল ছিল আগে নৈহাটিতে, আগে ছিল কাজরাপাড়ায়, মানিকতলা, তোমার এখানে ছিল, তোমার উল্টোডাঙ্গায় ছিল, গৌরীবাড়িতে ছিল, এখন টালিগঞ্জে ছিল, এখন কোথায় মস্তান? পার্টি পলিটিক্যাল ক্রিমিনাল। বেশ, একটা টপিক না বললেই নয় অনিলদা, আমরা শেষের দিকে প্রায় অনুষ্ঠান। আরজি করে আমরা জানি টানা থানার প্রাক্তন ওসি, তার ইনভলভমেন্ট শুধু তাই নয়, পুলিশের নামে একদম স্পেসিফিকভাবে কমপ্লেন করা হচ্ছে, মানুষজন রাস্তায় বেরিয়েছিল। অনিলদা, আপনি দেখেছেন প্রমাণ লোপাট, পুলিশ ছাড়া কি এটা সম্ভব হতো? আপনার রিয়াকশন? দেখো তো, টালা থানার ওসি সম্বন্ধে অভিজিৎ মণ্ডলকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, ভালো মানুষ। যেখানে সিপি এবং ডিসি দাঁড়িয়ে আছেন সেখানে ওর রোল কতটুকু? আমি সাব ইন্সপেক্টরে বেশিরভাগই আমার লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্টে কেটেছে, থানায় আমি একটাই ছিলাম, তাই ইন্সপেক্টর পিরিয়ড থেকে এসি পর্যন্ত সবই থানায় আছে। আমরা বলতে পারতাম যে স্যার এটা করলে কিন্তু টেকনিক্যালি বিপদ হবে, এবং তখনকার লোকের সঙ্গে হয়তো ওর সেটা বলতে পারেনি। তারপর ওই রকম প্রভাবশালী প্রিন্সিপাল, দেখতে পাচ্ছে প্রিন্সিপাল যে কত প্রভাবশালী তো বোঝাই গেছে। হয়েছে সেখানে ওসির আর কী রোল আছে? মানুষটা ভালোই, খারাপ ছিল, এত অভিজ্ঞতার অভাব বা এটা হতে পারে। যেন সিপিডিসি রয়েছে, সেখানে কী করা যাবে? এই যে এনমাস ঢুকে ভাঙচুর করলো রাত্রে, তারপরে কারা ধরা পড়েছে, কাদের ধরেছে? এটা কি এমনি হয়েছে? এটা এইট ওয়াজ অর্গানাইজ, আমার তো মনে হয় ইট ওয়াজ অর্গানাইজড ভ্যান্ডালিজম। খালি লেখাপড়া জানে না বেশি বলে 4th ফ্লোর বা 3rd ফ্লোর এটা বুঝতে পারেনি, যার জন্য ওইখানে পৌঁছতে পারেনি। অফিসিয়াল অর্ডারে, প্রিন্সিপাল অর্ডারে তোমার বাথরুমটা ভাঙা হলো, কিসের জন্য? আমার প্রতিটি থানায় পিডব্লিউডির একটা ফাইল আছে, আমি গিয়ে কিছু কাজ করাতাম, কাজ করানোর নিয়ম আছে। আমরা লিখবো ডিপার্টমেন্টকে, ডিপার্টমেন্টের থ্রুয়ে পিডব্লিউডিতে যাবে, পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসে দেখবেন, তারপরে টাকা প্রপোজাল দেবে, টাকা স্যাংশন হবে, তারপরে তো কাজটা হবে। বলে দিলার সঙ্গে সঙ্গে রাতারাতি ভাঙা হয়ে গেল। চলছে এই জিনিস, মেনে নিতে হচ্ছে। বেশ, অনিলা, শেষ প্রশ্ন করব। শাসক দল, সামনেই ভোট আসছে, তো কয়েক মাস বাদেই ভোট, শাসক দল কি পুলিশের সাহায্য ছাড়া জিততে পারে? ভোট তো বিধানসভা বা লোকসভার ভোট তো কেন্দ্রীয় বাহিনী থেকেই হচ্ছে এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন করে।
তাদের উপর ডিপেন্ড করছে। তাই পশ্চিমবঙ্গ আমি কেন প্রশ্নটা করলাম, বিরোধীরা প্রায় বলে পুলিশ ছাড়া শাসক দল জিততে পারবে না। না, এটা এখন তো এই পুলিশের এগেন্সটে কেন বলছে, নমুনা তো দেখতেই পাচ্ছ। 5খানা স্টেটে কিছুদিন আগে 5খানা রাজ্যে ইলেকশন হয়েছে, 4টে রাজ্যের একটা চড় মারার ঘটনা, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল যত ঘটনা একদমই। আজকেই তো ঘটে একদমই। রেজাল্ট, একটা বাই ইলেকশন রেজাল্ট অ্যানাউন্স হয়েছে, অপোজিশনে যা হচ্ছে তারা হেরে গেছে, তাদের বাড়িতে বোম্বে একটা বাচ্চা মেয়ে মারা গেছে। এরপরে কোন মুখে বলবেন যে এখানে ল অ্যান্ড অর্ডার ভালো আছে? যার জন্য পুলিশের উপর ব্যান নেই। এখন দেখো আপনি ধরে কিনা। বেশ, অনিলদা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন যে পুলিশের ওপর কিন্তু আমাদের প্রত্যেকের, আমরা প্রথমেই বলেছি পর্ব শুরু করবার আগে, যে যদি কোনো সমস্যার সম্মুখীন হই, সমস্যা অর্থাৎ ফিনান্সিয়াল সমস্যা নয় অফকোর্স, কিন্তু যদি কোনো প্রবলেম, বাধা, প্রথম কিন্তু আমরা সাহায্য কার চাই? আমরা গিয়ে আগে কমপ্লেন করব পুলিশ, কোনো অপরাধ হলে পুলিশের কাছে যাব। কিন্তু আস্থা, সেই আস্থা কি এখনো পর্যন্ত মানুষের মধ্যে আছে? আপনাদের মধ্যে আছে? বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কমেন্ট করেন। আমরা এই নিয়েই বিস্তারিত কথা বললাম। শুধু তাই নয়, আরজি করের ঘটনায় পুলিশের এগেনস্টে কমপ্লেন ছিল যে প্রমাণ লোপাটের, যারা শিক্ষক এবং শিক্ষিকা, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাদেরকে লাথি মারা হয়েছিল। এই নিয়েও কথা বললাম। মহেশতলা, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে অবশ্যই অনুব্রত মণ্ডলের ফোন, হিস্টোরিক ফোন বলা যায়, ঐতিহাসিক ফোন, যা আপনাদের সামনে আমরা অন এয়ার করতে পারবো না, সেটা নিয়েও কথা বললাম। তাহলে পুলিশের রোল কি? আশা করি এই পর্ব থেকে অনেক কিছু আপনারা জানলেন। প্রাক্তন পুলিশ কর্তা অনিল কুমার জানা আমাদের সঙ্গে ছিলেন। তিনি আপনাদেরকে বোঝালেন, বললেন, তার বিশ্লেষণ আপনারা শুনলেন। পর্ব দেখুন এবং দেখান সবাইকে, তাহলে হয়তো পুলিশের সম্বন্ধে ধারণা, কেন কি বৃত্তান্ত, যা যা আপনারা জিজ্ঞেস করেন সে সবই উত্তর আপনারা পাবেন। আজকের পর্ব এ পর্যন্তই। নীতি দুর্নীতি আরও পর্ব বিভিন্ন মানুষজনকে নিয়ে আমরা চালাতে থাকবো, আর আপনারা দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।